ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস রাজপথ, শাহবাগে সড়কে বিক্ষোভ, সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। সর্বোচ্চ শাস্তি না পেলে আমরা কোথাও সেফ না, আমরা কোথাও নিরাপদ না। 24 বাংলায় আমরা যথেষ্ট অনিরাপদ, এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির কারণেই হয়েছে। আপনারা জানেন ধর্ষককে, উপযুক্ত প্রমাণ আছে, তাহলে কেন বিচার করতে 90 দিন আপনাদের লাগবে? জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রত্যেকটা ধর্ষণের বিচার যাতে হয়, সেই ধর্ষকরা যত ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে সমর্থিত হোক না কেন। রাষ্ট্র মন্ত্রণালয়ের সোজা কথা এখানে চরম ব্যর্থতা আছে। তারা শুরু থেকেই তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। শাস্তি দিতে পারেন না, মানে ডিউ টু দ্য জুডিশিয়াল সিস্টেম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা সহ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সুধা সদন সহ 7টি পট ফ্ল্যাট জব্দ, ভুয়া নোটারিতে বোনকে ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে। পোস্টাল ব্যালট বাস্তবসম্মত না হওয়ায় প্রবাসীদের প্রক্সি ভোট নিতে চায় ইসি। সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জানালেন কমিশনার। সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে ফের আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ব্যাহত, রোগী স্বজনদের চরম ভোগান্তি। উত্তরখানে বাড়ি বানাতে ফ্ল্যাট ভাড়া, 4-5 দিন আগে ওঠেন কথিত ভাবি ভাতিজা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে হত্যার জট খুলতেই ওই দুজনের খোঁজে পুলিশ। এবং রাজধানীতে কমছেই না মশার উপদ্রব। দুর্নীতি অনিয়মে কাজে আসেনি উত্তর সিটির 121 কোটি টাকার বাজেট। রাজনৈতিক প্রভাবে বিপুল অর্থ 9-6 আউটসোর্সিং কোম্পানির। ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল রাজধানীর শিক্ষাঙ্গন সহ রাজপথ। মানববন্ধন, পদযাত্রা আর প্রতিবাদ সমাবেশে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার সবাই। সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তাদের। শুধু নতুন নতুন আইন নয়, বিদ্যমান আইনের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তারা। ধর্ষণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষণ সহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অভিমুখে যান তারা। সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, সহিংসতা প্রতিরোধে শুধু নতুন আইন প্রণয়ন বা লোক দেখানো বিচার নয়, দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। প্রত্যেকটা ধর্ষণের বিচার যাতে হয়, সেই ধর্ষকরা যত ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে সমর্থিত হোক না কেন, সকলের বিচারের জন্য আমরা দাঁড়িয়ে আছি। যে নিপীড়নের শিকার হচ্ছে তার এই সাপোর্টটা সে পাচ্ছে না, তাকে প্রতি মুহূর্তে ভিক্টিমাইজ করা হচ্ছে, তাকে ব্লেম দেওয়া হচ্ছে। এই ব্লেম গেম, এই সামাজিক অবস্থার আমরা পরিবর্তন চাই। আইনগুলো কার্যকর করে দেখান। আপনাদের হাতে ধর্ষক আছে, আপনারা জানেন ধর্ষককে, উপযুক্ত প্রমাণ আছে, তাহলে কেন আসিয়ার বিচার করতে 90 দিন আপনাদের লাগবে? ধর্ষণ, সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিচারহীনতার কারণে এসব পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেন তারা। দর্শকের বিচারের নামে প্রশাসন চলে, নাটক চলে এবং দোষীদের পরিবারকে হতে হয় বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার শিকার। সর্বোচ্চ শাস্তি না পেলে আমরা কোথাও সেফ না, আমরা কোথাও নিরাপদ না। নিরাপদ না হলে আমরা কিভাবে দেশে চলবো? যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বেশি চালাক হয়ে থাকে, তাহলে ধর্ষকরা বাইরে কেমনে ঘুরতেছে, কেন ঘুরতেছে? নারী হিসেবে এই 24 বাংলায় আমরা যথেষ্ট অনিরাপদ, এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির কারণেই হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং এমন মৃত্যুদণ্ড যেটা জাতি মনে রাখবে যে কিভাবে একজন নরপিশাচ ধ্বংস হয়ে যায়।
ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাদা দলের শিক্ষকরা। নারীর পোশাক নিয়ে কটাক্ষ বন্ধ করার পাশাপাশি ক্যাম্পাসে যৌন হয়রানি রোধে নিপীড়ন প্রতিরোধ সেল আরও সক্রিয় করার দাবি জানান শিক্ষকরা। আমাদের মেয়েরা সবার আগে রাজপথে নেমে আন্দোলন পরিচালিত করেছে, আর ওনাদেরকে আমরা আজকে সিকিউরিটি দিতে পারছি না। এটা লজ্জা, এটা সরকারের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা, আপনাদের জন্য লজ্জা। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আরেকজনের সামনে আগাবে না। অ্যাটলিস্ট তার মধ্যে ভয়টা কাজ করবে যে আমি এই ধরনের কাজ করলে আমাকে এই রকমের বিচার হবে। আসিয়ার এই দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে সরকার কঠোর পদক্ষেপ না নিলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন, সরাসরি যাচ্ছি তার কাছে। একটি নবাগত নারী শিশু থেকে শুরু করে বৃদ্ধা, যিনি বয়সের ভারে নুচ্চ চলতে পারেন না, এমন নারীও এদেশে নিরাপত্তাহীনতায় আছে। এই স্লোগানেই তারা কিন্তু যে কলেজ শিক্ষার্থীরা শাহবাগে একসঙ্গে হয়েছেন, তারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল সন্ধ্যায় অবস্থান কর্মসূচি চলবে। গতকালকেও তারা সড়কে ছিলেন। মূলত তারা ঢাকা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী, এখানে তারা এসেছেন এবং তাদের একটি যে 6টি মূলত দফা রয়েছে দাবির, 6 দফা দাবি দিয়েছেন। তার মধ্যে প্রধান যে দাবিটি সেটি হচ্ছে ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড, সেটি কার্যকর করতে হবে জনসম্মুখে। এই দাবি নিয়ে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচিটি পালন করছেন এবং আমরা দেখছি 11টা থেকে তারা এখানে সমবেত হতে শুরু করেছেন। এরপরে ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন কলেজের, ঢাকা শহরের অন্তত 30টি কলেজের শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং এখানে বিভিন্ন ছোট ছোট দলে তারা যুক্ত হয়ে এখানে সমাবেশ করছেন এবং এখানে তারা কিন্তু 11টা থেকে আমরা দেখছি অবস্থান কর্মসূচি পালন করছেন। এর মধ্যে 1:15-তে তারা শাহবাগ মোড় মূল সড়কে তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে সড়ক অবরোধ করেছেন। মোটামুটি হবে 8 ঘন্টার কাছাকাছি সময় তারা মূল সড়ক অবরোধ করেছেন। তারা মূলত যেটি জানান দিতে চেয়েছেন এই সড়ক অবরোধের মাধ্যমে, যে তারা আসলে ফুরিয়ে যান নাই বা তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তারা অনড় থাকবেন, সেই বিষয়টির জন্যই তারা মূলত সামান্য সময়ের জন্য মূল সড়কটি অবরোধ করেছেন। তবে পূর্ববর্তী দিনের মতো তারা কিন্তু আবারও বলেছেন রমজানে জনভোগান্তি তারা সৃষ্টি করতে চান না, এ কারণে তারা মূল সড়কে ব্লকেড কর্মসূচি সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং জাতীয় জাদুঘরের সামনে যেই অবস্থান কর্মসূচি সেটি চলছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, শাহবাগে কিন্তু সকাল থেকে আমরা আরও ছোট ছোট বিভিন্ন আন্দোলন সেটি দেখেছি, বিভিন্ন অবস্থান কর্মসূচি, মানববন্ধন সেগুলো ছিল। ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেখানকার নেতৃবৃন্দ এবং সদস্যরা এসেছিলেন, এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে। এছাড়াও অবস্থান কর্মসূচি নিয়েছেন বিভিন্ন ব্যানারে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখেছি সাদা দল, নীল দল সহ শিক্ষক ছাড়াও অন্যান্য যে বিভিন্ন বিভাগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিভাগগুলো থেকেও সকাল থেকে কিন্তু এই যে শিশু আসিয়ার যেই ধর্ষণের যে ঘটনা, তারপর থেকে তার বিচার দাবি মূলত তারা বলছেন, যেটি তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত যতগুলো ধর্ষণ বাংলাদেশের মাটিতে হয়েছে সেই ধর্ষকদের বিচার তারা চাচ্ছেন এবং যতগুলো মামলা এখনো পর্যন্ত আদালতে রয়েছে সেইগুলোর নিষ্পত্তি দ্রুত করতে হবে, এই দাবি তারা জানিয়েছেন এবং এই দাবি না আদায় হওয়া পর্যন্ত এই কলেজ শিক্ষার্থীরা তাদের সড়কের আন্দোলন থামাবে না। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগের সহকর্মী জ্যাভলিনের সাথে। রাজধানী ঢাকা ছাড়াও মাগুরা সহ সারা দেশেই ধর্ষণের বিচার দাবিতে চলছে বিক্ষোভ। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ধর্ষণের প্রতিবাদে স্লোগানে মুখর রাজপথ। ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবি ছাত্র জনতার।
মঙ্গলবার সকালেও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ঘুরে ঘেরাও করা হয় আদালত। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় দ্রুত নিষ্পত্তি, রায় কার্যকর সহ 7 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ধর্ষণের পরে আরো হয়েছে, আসিয়ার পরে আরো চলতেছে। এই চলমান যে প্রক্রিয়াটা আছে এটা বন্ধের দাবি। পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও রায় দেওয়া সত্ত্বেও কার্যকর হচ্ছে না। এছাড়া রংপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর সহ অন্যান্য জেলাতেও ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল, মানববন্ধন, আলোচনা সভা থেকে উচ্চারিত হয় প্রতিবাদের ভাষা। ধর্ষণের বিচারটা সময় মতো হয় না। আইনের ফাঁকফোকর বলে 90 দিন পার হয়ে তারা জামিনে বের হয়ে আসে, তারপরে আবার একই অপকর্মে লিপ্ত হয়। স্বৈরাচার মতো বাংলায় ধর্ষকের ঠাঁই হবে না, হবে না, হবে না। এমন দেশে বসবাস করি যেখানে ধর্ষকের বিচারের জন্য আমাদের রাস্তায় নামতে হয়। প্রত্যেকটা ধর্ষকের বিচার যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয়। এদিকে শুধু মাগুরা নয়, বিচার করতে হবে তনুসহ অন্যান্য ধর্ষণের ঘটনারও। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এমনটাই দাবি করেন গোপালগঞ্জ মহিলা দলের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। প্রায় প্রতিদিনই নতুন নতুন নাম। কেউ না কেউ ধর্ষণের শিকার হচ্ছেন দেশের নানা প্রান্তে। বাড়ছে আতঙ্ক। হঠাৎ কেন এমন পরিস্থিতি? বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার এই দায় কেউ দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, কেউ আবার আইন বিভাগকে। ধ্রুব ব্যানার্জির রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আল মামুন। এত আন্দোলন, এত সংগ্রাম, তবুও প্রাপ্তির খাতাটা যেন পড়ে থাকে শূন্য। শিশু থেকে শুরু করে 70 বৃদ্ধার নামও যুক্ত হয় ধর্ষিতার তালিকায়। 2021 থেকে 2025 নরপিশাচের থাবায় ছিন্ন ভিন্ন হয়েছে 3271 নারী দেহ। আর প্রমাণ মেটাতে বেড়েছে ধর্ষণের পর নির্মম হত্যার প্রবণতাও। নতুন বাংলাদেশে নির্ভাবনায় স্বপ্ন বোনার কথা থাকলেও স্বপ্ন কি পূরণ হলো? আমাদের মেয়েদের কোনো সেফটি কাজ করে না, আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। রাস্তাঘাটে হাঁটা চলাচল কুরুচিপূর্ণভাবে তাকায় থাকে। নারীরা শুধুমাত্র শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এমনটা নয়, সামাজিক মাধ্যমে বিভিন্ন কুরুচিকর এবং নেতিবাচক মন্তব্যের মাধ্যমে হচ্ছে ডিজিটাল নির্যাতন, যেগুলো গণমাধ্যমে প্রচারযোগ্যই নয়। একটি গবেষণা বলছেন, ডিজিটাল নির্যাতনের শিকার হয়ে 85% নারী কোনো ধরনের অভিযোগ করেন না, আর যে 15% নারী অভিযোগ করেন তারাও পান না সঠিক বিচার। ঘরে বাইরে সর্বত্র যন্ত্রণায় কাবু, নারী মনে প্রশ্ন জাগে। তবে কি নিরাপত্তা দিতে ব্যর্থ রাষ্ট্র? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোজা কথা এখানে চরম ব্যর্থতা আছে। তারা শুরু থেকেই তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। 99 জন ধর্ষক, তাদের আপনি শাস্তি দিতে পারেন না, মানে ডিউ টু দি জুডিশিয়াল সিস্টেম। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের ঘটনায় 15 দিনে তদন্ত আর 90 দিনে বিচার। আইন উপদেষ্টার এমন ঘোষণাতেও আছে শঙ্কার কালো মেঘ। প্র্যাকটিস লেভেলে যারা কাজ করে, অ্যাডভোকেট এবং বিচারক, তাদের সাথে কথা বলাটা দরকার, যেটা আসলে সম্ভব কিনা। তো ইনভেস্টিগেশন 15 দিনে আসলে কোনোভাবেই সম্পন্ন করতে পারবে না এই ধরনের ঘটনাগুলো। ফলে যেটা হবে, সাকসেস দেখানোর জন্য নিরপরাধ ব্যক্তিদেরকে ধরে ধরে চালান করার ব্যাপার ঘটবে। নারী মনও স্বপ্ন দেখে, ছুটে বেড়াতে চায় পথে প্রান্তরে। নীল আকাশে তাকিয়ে ভাবে, আমি মানুষ হিসেবে, আমি নারী হিসেবে আমার জায়গা থেকে আমি বাঁচতে চাই। সেটা বাঁচাটা শুধুমাত্র বাঁচা না, সেটা সুস্থভাবে বাঁচা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি রাজধানীর লালমাটিয়া ও শ্যামলীতে নারীদের ওপর আক্রমণে জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, নারীর প্রতি সহিংসতাকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গ্রেফতার ট্রাক চালক দায় স্বীকার করেছেন। এছাড়া পল্লবী থানায় ঢুকে ওসি সহ 3 কর্মকর্তাকে মারধর করার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। সম্প্রতি লালমাটিয়ায় 2 নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হন। এই ঘটনায় মোহাম্মদপুরের বাসা থেকে অভিযুক্ত রিঙ্কুকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নারীদের প্রতি সহিংসতাকারী কোনো ছাড় পাবে না। যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হন, এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব। এছাড়া বনানী সড়কে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দায়ী ট্রাক ড্রাইভারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাস্তা অবরোধ করে রেখেছিল,
কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল, তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা, এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি। এদিকে সোমবার গভীর রাতে পল্লবী থানায় ঢুকে এক যুবকের অতর্কিত হামলায় ওসি সহ ৩ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় হামলাকারী যুবক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টের ৬৩৫ কোটি টাকা জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। পাশাপাশি হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। ধানমন্ডি সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুন বাগিচার একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে নিকেতনের 2টি প্লট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দুদক জানায়, ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে ফ্ল্যাটটি 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে প্রদর্শন করেন টিউলিপ। পরে ফ্ল্যাটের তথ্য আয়কর নথিতে গোপন করে ভুয়া নোটারিতে ছোট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। দ্রুত নির্বাচন না দেওয়া হলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিবাদীরা। এতে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আরও বলেন, যারা ৭১ মানে না তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। বর্ষিয়ান রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ। ব্যক্তিগুলোর কথা আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদ এবং বিদেশি শক্তিকে রুখে দিতে মশিউর রহমান জাদু মিয়ার রাজনীতিকে ধারণ করতে হবে। ফ্যাসিবাদকে আমরা রুখতে পারবো, আমরা বিদেশি শক্তিকে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো। আমরা সেই দিকে সবাই ঐক্যবদ্ধ হব। অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাব। তখনই সত্যিকার অর্থে মশিউর রহমান জাদু মিয়াকে আমরা মূল্যায়ন করতে পারবো। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আর তাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দেবেন, তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশে একটি স্বস্তি ফিরে আসবে। নয় পতিত সরকার, ফ্যাসিস্ট যারা, তাদের দোষর হিসাবে আপনারা আগামী দিনে মানুষের কাছে চিহ্নিত হবেন, কারণ আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের পুনঃপ্রতিষ্ঠিত হওয়া দেশে অবনতিশীল ঘটনার জন্য আপনারা দায়ী থাকবেন। এদিকে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে খিলগাঁওয়ে মহিলা দলের মানববন্ধনে বক্তব্য রাখেন আফরোজা আব্বাস। নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্তত একটা ফাঁসি কার্যকর করুন খুব অনতিবিলম্বে, তারপরেও আপনারা দেখবেন যে কিভাবে ফাঁসি দর্শনগুলো কমে যাচ্ছে। মানববন্ধনে মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এখন যদি আমরা আরেকটু কষ্ট করি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট বাস্তবসম্মত না হওয়ায় প্রবাসীদের প্রক্সি ভোট নিতে চায় ইসি। সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ যাবৎকালে নির্বাচনের সঙ্গে যুক্ত এবং কারাবন্দীরা ভোট দিতে পারলেও পোস্টাল ব্যালটে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেননি। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করায় এ নিয়ে কাজ শুরু করে নির্বাচন কমিশন। প্রবাসীরা কোন পদ্ধতিতে সহজে ভোট দিতে পারবে তা নিয়ে ইসি একটি কমিটি গঠন করে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিটি পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেমে ভোট ও প্রক্সি ভোটের সুযোগ রেখে প্রস্তাবনা দিয়েছে। এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে বলে মনে করছে কমিশন। আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়,
এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে ইসি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম, আমরা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটিকে সম্পৃক্ত করার ব্যাপারে। এর বাইরেও যদি কোনো প্রতিষ্ঠান আমরা পাই রেলেভেন্ট যারা এই নিয়ে আমাদেরকে উপাত্ত দিয়ে সহায়তা করতে পারে তাদেরকে ইনভাইট করব। রাজনৈতিক দলগুলো রাজি হলে বর্তমান আইনের পরিবর্তন করতে হবে বলেও জানান কমিশনার। এর উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে ফের আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বন্ধ রেখে কর্মসূচি পালন করেন তারা। চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। হাসপাতালে বন্ধ চিকিৎসা সেবা, বাইরে ইন্টার্নদের বিক্ষোভ, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার উপাধি নয়। মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ 5 দফা দাবিতে মঙ্গলবার সকালে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। কোথাও কমপ্লিট এবং কোথাও আংশিক শাটডাউন ঘোষণা দিয়ে শুরু হয় কর্মবিরতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন আর রংপুর মেডিকেল কলেজে আংশিক শাটডাউনের ঘোষণা দেয়া হয়। হাসপাতালের আউটডোরে বন্ধ থাকে চিকিৎসা সেবা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস বন্ধ করা এবং ওদের কারিকুলামকে পুনর্মূল্যায়ন করে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া। পঞ্চম হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইনটা দ্রুত বাস্তবায়ন করা। বিডিএস এবং এমবিএস ছাড়া কেউ কোনো ডাক্তার পদবি ইউজ করতে পারবে না। ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা ভুয়া ডাক্তার তাদের কারণে প্রতিটা মানুষই সাফারার হয়। আমরা এই দাবিগুলো যে সরকারের কাছে নিয়ে যাচ্ছি তাহলে সেটা কেন তারা মানবে না? তারা হচ্ছে এসএসসি পাস করে ন্যূনতম 2.5 জিপিএ নিয়ে তারা হচ্ছে 3 বছরের 4 বছরের কোর্সে এনরোল হয়ে যাচ্ছে। প্রান্তিক জনগণদের যে ডাক্তার এই পদবি ব্যবহার করে যে সেবা দিচ্ছেন এটা তো রীতিমতো হচ্ছে একটা প্রতারণার শিকার। ভুয়া ডাক্তার মুক্ত হোক আমাদের স্বাস্থ্য খাত। আন্দোলনকারীরা জানান 2013 সালে মেডিকেল সহকারীরা ডাক্তার উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। তবে 11 বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছে বলে অভিযোগ তাদের। কালকে যদি কোনোভাবে এই রাইট ডিএমএফদের পক্ষে আসে তাহলে ব্যাঙের ছাতার মতো তারা চেম্বার গড়ে তুলবে। এই দেশের জনগণ বুঝে না বুঝে তাদের কাছে যাবে, ভুল চিকিৎসার শিকার হবে। আমরা জানি না আগামীকালকে রায় যদি কোনো কারণে আমাদের পক্ষে না আসে এই সেবাগুলো আমাদের পক্ষে চালু রাখা সম্ভব কিনা। স্বাস্থ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার। যে অধিকার নিয়ে তামাশা করা হয় সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে আন্দোলন আর বিক্ষোভে যখন উত্তাল হাসপাতালের বাইরের পরিবেশ, তখন সীমাহীন ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। সকাল থেকে চিকিৎসকের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় রোগীদের। শিশু বাচ্চাদেরকে নিয়ে আসছে, বিভিন্ন ময়মুরব্বীকে নিয়ে আসছে, সবাই কষ্টের মধ্যে আছে। টিকিট বন্ধ করে দিচ্ছে, এখন আমরা ভোগান্তির সাধারণ মানুষ ভুগতেছি। এখন বাচ্চা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়া লাগতেছে। রমজান মাস আমরা অসুস্থ আসছি, সেবা নেওয়ার জন্য এখানে সেবা পেলাম না। রোগীরা কি মরবে না বাঁচবে বলেন? 2010 সাল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের বিএমডিসি থেকে নিবন্ধন দেয়া শুরু হয়। ওমর ফারুক, সময় সংবাদ। বকেয়া বেতন সহ 3 দফা দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকরা। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। বকেয়া বেতন সহ 3 দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট। মঙ্গলবার সকাল 7টার দিকে গাজীপুরের টঙ্গীর এরশাদনগর হোসেন মার্কেট এলাকায় জড়ো হন বিএসআইএস কারখানা শ্রমিকরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানান আন্দোলনকারী শ্রমিকরা। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের।
মাসের বেতন দেওয়া হয় না, ছুটির টাকা দেয় না, তারপরে মাতৃকালীন ছুটির টাকা এগুলা দেয় না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। 10 তারিখে বেতন দেওয়ার কথা, কালকে লাঞ্চের পর আমাদের বলে দেয় 25 তারিখে বেতন দেবে। কেউ চাকরি করলে করবে, কেউ না করলে না করবে। এটা কি উচিত এই রোজার মাসে? ছুটির টাকা দেয় না, আমাদের বোনাসও খবর নাই, মানুষের বোনাস পায় বলেছে, আমাদের হাফ বেতন তো দেওয়ার কথা, এটাও দেয় না, কোনো কিছু না দেয় নোটিশ টাঙায় দিচ্ছে, ফ্যাক্টরি বন্ধ করেছে। আমাদের টাকা দেখ, ঠিক মতন অফিস চালাক, আমাদের দাবি মানুক, হ্যাঁ ঠিকভাবে চলুক, আমরা ঠিকভাবে চলি। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা, স্বাভাবিক হয় যান চলাচল। ফ্যাক্টরি মালিক ইতিমধ্যে কথা দিয়েছে যে 20 তারিখের মধ্যে তারা পরিশোধ করবে বলে তারা জানিয়েছে। আমরা সর্বশেষ তারা আশা করছি যে আগামীকাল ফ্যাক্টরি খুলে দিবে। এদিকে এক শ্রমিককে মারধরের ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে কেমিও ইউএসএ নিটওয়েল লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয় ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মাঝে বিতরণ করতে পারবেন। রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে বাজারে কমতে শুরু করেছে মুরগির দাম। কেজিতে কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে চাহিদা কম থাকায় কমেছে মাছের দামও। তবে মৌসুমের শুরুতে বেশিরভাগ গ্রীষ্মকালীন সবজির দাম 100 টাকার উপরে। লেবু, শসা, বেগুনের দামেও অস্বস্তি যাচ্ছে না। চড়ে থাকা চালের বাজারেও নেই দাম কমতির খবর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় 3 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। গত শুক্রবার ছিল 200 টাকা, আর 50 টাকা কেজি কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকায়। রমজানে আর দাম বাড়বে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। রমজানের ভিতরে যে রেটে আমরা বেচতেছি, এবেলেও যেন আপনার বাজার থাকে, সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ হবে। বেচা বিক্রি কমে যাওয়ার খবর দিয়ে মাছ বিক্রেতারাও জানালেন জাত ভেদে দাম কমেছে 50 থেকে 100 টাকা। অন্য অন্য জিনিসের তুলনায় মাছের বাজারে কাস্টমার কম, কারণ ক্যান্টিনগুলো বন্ধ, হোটেলগুলো বন্ধ। মাছ মাংসের স্বস্তি কেটে নিচ্ছে সবজির বাজার। মৌসুমের শুরুতে ঢেঁড়স, করলা, পটল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি জানালেন বিক্রেতারা। একটু সহানুভূতি করে যে ভাই একটু কমলন না, একটু কমলন, তো তারাও বলতেছে আমরা বেশি দামে কিনছি। রমজান মাস তো মানুষের কম খায়, সবজি খাইতেছে না। এদিকে দাম কমার খবর নেই চালের বাজারেও। কেজিতে 4 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 84 টাকায়। 2 থেকে 1 টাকা বেড়ে ব্রি 28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, আর নাজির শাইল 76 থেকে 88 টাকায়। মিনিকেটের দামটাই বাড়তি, কিন্তু এখন মিনিকেটের লাস্ট সিজন, বৈশাখ আসবে, ঈদের পরে হয়তো নতুন ধান উঠলে কিছুটা কমতে পারে। আর এখন যে দাম বাড়ার কারণে যে দাম নাই মিলেদের কাছে। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত রাখার দাবিও জানিয়েছেন খুচরা বিক্রেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রমজানে সাধারণ মানুষদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। রমজান আসলেই মাথাচাড়া দিয়ে ওঠে কিছু অসাধু সিন্ডিকেট, বাড়িয়ে দেয় নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে ক্রেতাদের স্বস্তি দিতে গায়ের দামের চেয়ে কম মূল্যে তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। ঢাকা শহরের মালিবাগ, মতিঝিল, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। দেয়া হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়। কিছুটা তো কম এমআরপিতে করছে, এই জন্যই নেওয়া। মনে হয় যে সব জায়গায় যদি এরকম উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে অনেক ভালো। উচ্চ পর্যায়ে চলে গেছে দ্রব্যমূল্য এবং সিন্ডিকেট, এর মধ্যে থেকে কিছুটা হইলেও স্বস্তি। এখানে এসে কিছুটা সেভ হয়েছে, যে মনে করেন আপনাদের মিনিমাম 50 টাকা আমার সেভ হয়েছে।
50 টাকা দিয়ে আমি অন্য একটা জিনিস কিনতে পারবো। সিটি গ্রামে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা ও 500 গ্রাম গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা ও আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। ফুলকির মিল পাউডার আমাদের মার্কেটের প্রাইস হলো 425 টাকা, আমরা দিতে আছি 375 টাকা। প্রথম পর্যায়ে থেকে এখন পর্যন্ত কনজিউমারের ধারাবাহিকতা স্বাভাবিক, মানে ধরেন কোনো টানাপড়েন নাই, বরং আরো বাড়ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ বিকেল 4টা, চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ শপিংয়ে চোখ ধাঁধানো সব ফার্নিচারে শোরুম সাজিয়েছে নামি দামি ব্র্যান্ডগুলো। বেশি চাহিদা সোফা ও ডাইনিং টেবিলের, কেউ কিনছেন ঝাড়বাতিও। আর এই কেনাকাটাকে সহজ করতে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে 5 থেকে 10% মূল্য ছাড়। মূল্য ছাড় নেয়া ক্রেতারা দাম নিয়েও কোনো অভিযোগ করেননি। আভিজাত্য আর বাহারি নকশার আসবাবপত্র, ঐতিহ্য আধুনিকতার মেশেলে দৃষ্টিনন্দন এসব বেড, সোফা, ডাইনিং টেবিল তৈরিতে প্রাধান্য পেয়েছে ক্রেতার রুচি ও স্থায়িত্ব। প্রয়োজন কিংবা পরিবর্তন, ঘরের সৌন্দর্য বাড়াতে ঈদ কেনাকাটায় ফার্নিচারের শোরুমেও আসছেন ক্রেতারা। দেশি কিংবা আমদানি ভালো মানের আসবাবপত্রের মূল্য বেশি, সেই বিবেচনায় দাম নিয়ে নেই কারো অভিযোগ। নজর কাটছে আলো ঝলমলে ঝাড়বাতিও। আমাদের নতুন বাসা তো, সো টুকটাক সব ফার্নিচারই দেখতেছি, যেহেতু একটু অন্যদের থেকে ইউনিক, সো একটু এক্সপেন্সিভও বটে। ডিজাইনটা হচ্ছে ভিন্নতা, বিভিন্ন মানুষের ভিন্নতা থাকে, কিন্তু কোয়ালিটির সবচেয়ে বড় জিনিস। ভালো জিনিস চাইন তার অবশ্যই আপনার দাম তো আপনার দিতে হবে। 10% ডিসকাউন্ট চলতেছে। মানুষের আকাঙ্ক্ষা এবং কোম্পানির ডিসকাউন্ট দুটো একসাথে যখন মিলে যায়, তখন হয়তো আমরা আর একটু এক ধাপে এগিয়ে যাই যে যাই কিনে নিয়ে আসি। মডার্ন ডিজাইনগুলো কাস্টমাররা চাচ্ছে, যেগুলো আপনার জায়গা কম নেবে। ঈদ উপলক্ষে নামি দামি ব্র্যান্ডগুলো সব ধরনের আসবাবপত্রের রমজান জুড়ে রেখেছে 5 থেকে 10% মূল্য ছাড়। প্রতিষ্ঠানগুলো বলছে অন্য মাসের তুলনায় রমজানে বিক্রি বাড়ে 30% পর্যন্ত। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা তাদের। অনেক প্রোডাক্ট কাস্টমার পাবে আমাদের কাছে, যেটা আমাদের ঈদ উপলক্ষে আনা হয়েছে। কাস্টমার আশা করে থাকে আছে রমজান আসলে একটা ক্যাম্পেইন আসবে, কিছু নতুন নতুন ফার্নিচার আসবে, সবকিছু মিলে অন্য মাসে যায় তার থেকে 20 থেকে 30% বেড়ে যায় আর কি কেনাকাটা। প্রোডাক্ট এবং প্রাইস এই দুইটাই ম্যাচ করার ব্যাপার বা ক্রেতার ক্ষেত্রে এটাই মুখ্য বিষয়। ব্র্যান্ডের ফার্নিচারে বিনামূল্যে বিক্রয়ের সেবার নিশ্চয়তাও দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। জাতীয় দলের খেলার সঙ্গে সাংঘর্ষিক হলেও পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের পাঠানো উচিত। শক্তিমত্তায় টাইগারদের চেয়ে জিম্বাবুয়ে পিছিয়ে। আসন্ন টেস্ট সিরিজে ভবিষ্যতে ভাবনায় থাকা ক্রিকেটারদের পরিকল্পনায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া ক্রিকেটারদের মাঠ থেকে মর্যাদার সঙ্গে বিদায় দেওয়ার পক্ষে পাইলট। সঙ্গে নির্বাচকদের আরও দায়িত্বশীল হতেও আহ্বান জানান তিনি। শিরোপা জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে খালি হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সিরিজ চলাকালীন চলবে পাকিস্তান সুপার লিগ, যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছেন লিটন, নাহিদ ও রিশাদ। তবে জিম্বাবুয়ে সিরিজ থাকায় তাদের পিএসএলে যাওয়ার এনওসি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে জাতীয় দলে সুনাম কুড়াচ্ছেন বেশ কিছু আফগান ক্রিকেটাররা। সাকিব আল হাসানের বড় তারকা হওয়ার পেছনেও অবদান আছে এসব লিগের। তাই জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় এ সিরিজে নতুনদের সুযোগ দিয়ে লিটন, নাহিদ রানাদের পিএসএলে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জিম্বাবুয়ের সাথে যদি এরকম ভালো প্লেয়ার থাকে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। দেশের কোনো খেলোয়াড় বিদেশের কোনো ফরম্যাটে খেলে বেড়াবে এবং সেখানে যদি খুব ভালো ক্রিকেট খেলা হয়, তাহলে ফাইনাল সিরিজে বেনিফিট হবে। সেকেন্ডে যে তার মানে কোয়ালিটি ক্রিকেট খেলা আসলো, আপনার নিজের দেশের জন্য ভালো, তার সুন্দর প্রিপারেশন হয়ে গেল। প্লেয়ারকে যত আপনি অ্যালাউ করবেন, যেমন সাকিবের কথা যদি দেখেন, সাকিব আজকে আইপিএলে খেলতে খেলতে সাকিব কিন্তু একদম পরিপূর্ণ একটা প্লেয়ার হয়ে গেছিলো। তো এরকম প্লেয়ার যদি 5টা 7টা 10টা যদি প্লেয়ার আইপিএলের মতো পিএসএলের মতো জায়গায় যদি খেলতে পারে, তাহলে আপনি কিন্তু প্লেয়ারগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করবে এবং আইকনিক প্লেয়ার হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে শক্তিমত্তায় টাইগারদের চেয়ে জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় ভবিষ্যতে ভাবনায় থাকা ক্রিকেটারদের পরিকল্পনায় রাখা উচিত বলে মনে করেন পাইলট। আমার মনে হয় যে একটু ইম্প্রোভাইজ করা উচিত, যে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ টিমকে কাকে দেখছেন বা কাদেরকে দেখছেন, এইরকম কিছু প্লেয়ারকে আমার কাছে মনে হয় যে চিন্তা ভাবনা করা, যে এবং কম্পিটিটিভ আমরা যেন জিতি, মানে মেন উদ্দেশ্য থাকবে জিতা, এবং সাথে যেন আমার কিছু প্লেয়ারকে সুযোগ করে দেওয়া, যেন ভবিষ্যতে বাংলাদেশ টিমে যারা সার্ভিস দেবে তাদেরকে এইখানে ডেবু করে দেওয়া বা অথবা তাদেরকে এখনই একটা ভালো লেভেলে নিয়ে আসা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস, রাজপথ, শাহবাগে সড়কে বিক্ষোভ, সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শেখ হাসিনা সহ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সুধা সদন সহ 7টি প্লট ফ্ল্যাট জব্দ, ভুয়া নোটারিতে বোনকে ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে। এবং পোস্টাল ব্যালট বাস্তবসম্মত না হওয়ায় প্রবাসীদের প্রক্সি ভোট নিতে চায় ইসি। সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জানালেন কমিশনার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।